বন্ধুরা, তোমরা সব ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় উপন্যাস সিরিজ সামনে প্রেমিকা পেছনে স্ত্রী, তার 11তম পর্ব। আশা করি তোমরা আগের সমস্ত পর্বগুলো দেখে নিয়েছো কিংবা শুনে নিয়েছো। যারা দেখোনি কিংবা শোনোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিও কিংবা শুনে নিও। কেমন? আজকে শুরু করছি সামনে প্রেমিকা পেছনে স্ত্রী, তার 11তম পর্ব। কি হলো? কি এত ভাবছো নয়ন? সুব্রত স্যারের কাছে পড়বে কি পড়বে না? একদম ঠিক ধরেছেন, ওনার কাছে স্টুডেন্ট প্রচুর। কেন যে ওর কাছে স্টুডেন্ট এত হয় বুঝি না। আসলে এখানে তো সেরকম টিউশন স্যার নেই, তাই হয়তো ওখানে ভিড়। তুমি সত্যি অন্য টিউশন মাস্টার খুঁজছো? বিশ্বাস করুন, সত্যি খুঁজছি। পড়তে তো কারো কাছে হবেই। তা তুমি এক কাজ করো, প্রদীপ্তর কাছেই পড়ো, ও খুব ভালো পড়ায়। এই সারা পড়ি, এই আমি কোনোদিন টিউশনি পড়িয়েছি না গো নয়ন। ওর কথা শুনে নিজের পায়ে কুড়োর মারতে যেও না। আমার পা আমার কুড়ো, আমি দেখি কোথায় মারবো। আপনি ভালো পড়ান সেটা তো কখনো বলেননি। চাপ বাবা, নিজের ঢাক নিজেই পেটাবে নাকি? তুমিও না, ওর একটা নোট পড়ো, তাহলেই বুঝতে পারবে ওর লেখার ধাঁচ কি। সেদিন উনি আমাকে নোটগুলো নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন বটে, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি। আজ তো দেখতেই হবে বলেই ব্যাগ খুলে বাজার থেকে যা যা এনেছে তাই বের করতে শুরু করে। এগুলো আবার কি বের করছো? তোমার মানে আপনার কিছু খাবার। আরে এ একটা মেডিসিন, এটা রাত্রে খাবার পর এখন কন্টিনিউ খেতে হবে। তুমি থেকে আবার আপনিতে চলে গেলে কেন নয়? ওটাই তো ভালো লাগছিল শুনতে। তুমির বলে বসে কিছুটা লজ্জা পায় নয়। সত্যি তো, বিদ্যার সামনে প্রদীপ্তকে তুমি বলা তার একদমই উচিত হয়নি। প্রদীপ্ত পরে নিশ্চয়ই এই প্রসঙ্গে কিছু বলবে, নাকি আমার সামনে আপনি আমার অগোচরে তুমি তুমি করবে? তাতে অবশ্য তোমারই লস। তাই যাই করো আমাকে সাক্ষী রেখেই করো, আখেরে তোমাদেরই লাভ হবে। কি বলিস প্রদীপ্ত? এই আজ তুই বেশি বকছিস, শুধু ওর পেছনে লেগে যাচ্ছিস। দেখছিস ও লজ্জা পাচ্ছে, তবুও তুই ওর পেছনে ছাড়ছিস না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, তোরা মন ভরে গল্প কর। সমীর চলে যায়। প্রদীপ্ত এবার ছুড়ে দেয় তার প্রশ্নবাণ। তোমার কি ব্যাপার? একবার তুমি বলছো, আবার একবার আপনি বলছো। তুমি কি ডিসিশন নিতে পারছো না? তুমি কি বলবে? এই প্রশ্নের উত্তর কি দেবে সেটাই বুঝে উঠতে পারে না সে। তাই প্রদীপ্তর খাবারগুলো কৌটার মধ্যে ঢোকাতে থাকে, আর প্রদীপ্ত তার প্রশ্নের উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে থাকে। তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি নিশ্চিত তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। এটা সমীরও বুঝতে পেরেছে। কিন্তু যে ভালোবাসা টিকবে না, সেই ভালোবাসার কি কোনো মূল্য আছে প্রদীপ্ততা? এক হতাশার সুর বের হয়ে আসে নয়নের কণ্ঠ থেকে। প্রদীপ্ত বুঝতে পারে না নয়নের কণ্ঠে হতাশার সুর কেন। কেন টিকবে না এই ভালোবাসা? তাহলে কি নয়ন তাকে বিশ্বাস করতে পারছে না, নাকি তাদের ভালোবাসা তাদের বাড়ি থেকে মেনে নেবে না? হঠাৎ এইভাবে বলছো, আমাকে বিশ্বাস করতে তোমার অসুবিধা হচ্ছে? এই ব্যাপারে পরে একদিন আলোচনা করব আমরা। আগে আপনি সুস্থ হয়ে নিন, তারপর সব ঘটনা বলবো। আজ আমাকে আসতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আপনি ওষুধগুলো ঠিকঠাক খেয়ে নেবেন কেমন? কিন্তু তোমার টিউশনি মাস্টারের কি হবে? বিদ্যা তো বললো আপনি পড়িয়ে দেবেন। তবে আমরা কিন্তু 3 জন পড়াবো তো, কিন্তু পড়াবোটা কোথায়? পড়ানোর জায়গা দরকার তো। সমীরদার বাড়িতে আপাতত পড়াবেন, তারপর ঘর ঠিক করে সেখানে পড়াবেন। সেসব হয়ে যাবে, আগে ঠিক করুন কবে থেকে পড়াবেন। বলেই বের হয়ে যায় নয়ন, হাজার প্রশ্নের ঝাড়বাতির সামনে ঝুঁকিয়ে দিয়ে। নয়ন কেন বলল এই ভালোবাসা টিকবে না? না টেকার জন্য দায়ী কি প্রদীপ্ত, নাকি অন্য কিছু সমস্যা আছে তার মধ্যে? কিন্তু কি সমস্যা থাকতে পারে মাথায় আসে না প্রদীপ্ত। কিন্তু এই প্রশ্নের উত্তর সেও যে খুব সহজে দেবে তাও নয়। তাহলে টিকবে না কেন?
তবে একটা জিনিস আজ স্পষ্ট হয়ে গেছে যে নয়ন তাকে ভালোবাসে। সমীর বিকালে এলে কি একবার আলোচনা করবে এই ব্যাপারে? আলোচনা করলে তো ক্ষতি নেই, কারণ ও তো জেনেই গেছে তার আর নয়নের ব্যাপারটা। এই একই ভাবনায় সারা দুপুর ঘুমাতে পারে না, কিন্তু ওষুধ খেতে হবে তাকে। তাই দুপুরের খাবার খেয়ে নিয়ে সময়ের ওষুধগুলো খেয়ে নেয়। বিকেলের দিকে সমীর আসে, শুনতে চায় তার চলে যাবার পরের সমস্ত ঘটনা। প্রদীপ্ত সমীরকে বলে ভালোবাসা না টেকার ব্যাপারটা। সমীরেরও কপাল কুঁচকে ওঠে। ভাবনার বিষয়ই বটে। অনেক ভাবনা চিন্তা করে সমীর বলে, শোন, অত ভেবে লাভ নেই। সুস্থ হয়ে পড়াতে শুরু কর, সব আস্তে আস্তে জেনে যাবি। পরের ভাবনা পরে ভাবা যাবে। ঠিক মতো সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগে যায় প্রদীপ্তর। এর মধ্যে প্রায় প্রতিদিনই নয়ন আসে প্রদীপ্তর কাছে। ওই কথাটা তুললেই প্রদীপ্ত লক্ষ্য করে তার মন কেমন ভারাক্রান্ত হয়ে যায়, নতুবা এড়িয়ে যায়। ফলে প্রথম প্রথম 2-1 বার তুললেও পরে আর ওই প্রসঙ্গ তোলে না সে। সুস্থ হওয়ার পর কলেজে যেতে শুরু করে সে, সেই সঙ্গে পড়াতেও শুরু করে নয়নদের। আস্তে আস্তে ওরা ক্রমশ দুজন দুজনের কাছাকাছি চলে আসে। সকলেই ওদের ব্যাপারটা খুব সহজভাবেই মেনে নেয়। প্রথম দিকে বন্ধুরা কিছুটা টিপ্পনি কাটলেও তারা সবকিছু ভুলে যায়। প্রদীপ্ত টিউশনি পড়ানোর জন্য হোস্টেল ছেড়ে দেয়, আলাদা ঘর নেয়। সেখানে অলিখিতভাবে নয়ন প্রদীপ্তকে নিজের মানুষের মতো দেখভাল করতে থাকে। কলেজ না থাকলেও নয়ন টিউশনির নাম করে এসে প্রদীপ্তর কাছে সময় কাটাতে থাকে। তার সঙ্গে চলে পড়াশোনাও। এইভাবে চলতে থাকে প্রদীপ্ত আর নয়নের গল্প। সবকিছুর মাঝেও নয়নের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব লক্ষ্য করে। কেন এই দূরত্ব, সেটাই বুঝে উঠতে পারে না প্রদীপ্ত। কিন্তু এইভাবে তো চুপ করে থাকা যায় না। এই নিয়ে নয়নকে প্রশ্ন করে সঠিক উত্তর জানা তার প্রয়োজন। তাই সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় প্রদীপ্ত। একটা ব্যাপারে তোমাকে আমার জিজ্ঞাসা আছে। তুমি কি আমাকে কোনো ব্যাপারে অবিশ্বাস করছো? তোমাকে নয় প্রদীপ্ত, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। কারণ কি সেটা তো বলতে পারো, একটা সমাধান তো বের করা যেতে পারে। সেদিন হোটেলে বলতে গেলাম, তুমি শুনলে না। যখনই বলতে যাই তখনই কোনো না কোনো ভাবে আমাদের কথাবার্তার প্রসঙ্গ অন্যদিকে চলে যায়। বেশ, বলো, আজ কোনো দিকে প্রসঙ্গ যাবে না। আজ তোমার কথাই শুনবো। শোনার পর আমাকে ছেড়ে চলে যাবে না তো? কিংবা ঘৃণায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না তো? কি বলছো এসব বাজে বাজে কথা? ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে যাব কেন? কিন্তু আমার যে খুব ভয় করে দীপ্ত। এবার বেশ হতচকিত হয়ে পড়ে প্রদীপ্ত। কি এমন বলবে যার জন্য এত ইতস্তত বোধ করছে? ওর কি জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা শুনলে প্রদীপ্ত শক হতে পারে? বেশ কিছুক্ষণ চুপচাপ দুজনে। তারপর প্রদীপ্ত বলে, তুমি নির্বিঘ্নে বলতে পারো। আমি কোন রকম ভাবেই তোমার প্রতি বিশ্বাস হারাবো না। তাছাড়া আমার বিশ্বাস এত ঠুনকো নয়, সহজেই ভেঙে যাবে। তুমি যদি শোনো আমি অন্য জাতের মেয়ে, সেক্ষেত্রে কি করবে? আজকের দিনে আবার কেউ জাত বিচার করে নাকি? তাহলে আমাদের কাছে শিক্ষার মূল্য কি থাকলো বলো? বেশ স্বস্তি পাই নয়ন। তার মানে আর যাই হোক, প্রদীপ্ত তাকে জীবন থেকে সরিয়ে দেবে না। আমি প্রথম দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার মনে সবসময় এক অপরাধ বোধ কাজ করত। আর সেই অপরাধ বোধ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিত। আরে অপরাধ বোধটা কি সেটা তো বলো। আমি জাতিতে মুসলমান। আমার আসল নাম সানিয়া আফরিন। তো কি হয়েছে? আফটার অল তুমি তো মানুষ। তুমি একজন ভালো মনের মেয়ে। তোমার বাড়িতে মেনে নেবে কিনা সেটা আগে দেখো। খুশিতে মন ভরে ওঠে নয়নের। এতদিন যা সে করেনি আজ তাই করে বসে। ছুটে গিয়ে প্রদীপ্তর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। আনন্দের চোখের জলে ভিজিয়ে দেয় প্রদীপ্তর পরিহিত গেঞ্জি। আরে করছো কি? আমার গেঞ্জি তো ভিজে গেল। 2 বাহু ধরে বুক থেকে তুলে নিয়ে নয়নকে বলে, যেটা এতদিন আমি সাহস করে দেখাইনি সেটা আজ তুমি করে দেখিয়ে দিলে। সাহস দেখাওনি বলেই তো তোমাকে আমি এত ভালোবাসি দীপ্ত। সে নয় হলো, তোমার বাড়িতে মেনে না নিলে তুমি কি করবে সেটা বলো। আমার বাড়িতে মেনে নেবে এটা আমি বিশ্বাস করি, কারণ আমার বড় বৌদি একজন হিন্দু ফ্যামিলির মেয়ে। তোমার বাড়ি থেকে কোনো সমস্যার সৃষ্টি হয়নি সেই সময়? না। তবে বৌদির বাড়ি থেকে এখনো মেনে নিতে পারেনি। আর সেখানেই ছিল আমার ভয়, তোমার বাড়িতে কোনো বাধার সৃষ্টি হবে না তো দীপ।
আমার ফ্যামিলি সম্পর্কে তুমি জানো, মামারা মাথার ওপর গার্জেন হিসেবে আছেন এইটুকু। তারা আমার কোনো কাজে আজ পর্যন্ত ইন্টারফেয়ার করেনি, এক্ষেত্রেও যে করবে সেটা আমার মনে হয় না। কিন্তু মামারা তো তোমার সমস্ত খরচপত্র বেয়ার করে। না না, আমার মায়ের ভাগের কিছু জমি পড়েছিল দাদু মারা যাবার পর, 2 মামা ওই জমিটুকু চাষাবাদ করছে, তার থেকে আমার ভাগের টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন প্রতি মাসে, সেই টাকাতে আমার চলতে হয়। আর মাঝে মাঝে যখন বাড়িতে যাও তখন কার কাছে খাওয়া দাওয়া করো, কোনো ঠিক থাকে না, যে যখন বলে তার কাছ থেকে খেয়ে নি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, এরপর দেখা হবে পরের পর্বে। তোমরা কিন্তু কেমন লাগলো গল্পটা তা কমেন্ট বক্সে লিখে দিও। কেমন, যদি ভালো লাগে তাহলেও লিখবে, না ভালো লাগলে তাও লিখবে। আর একটা কথা, তোমরা বন্ধু বান্ধবদের এটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন, রাখছি তাহলে, দেখা হবে পরের পর্বে।